আসসালামু আলাইকুম 9-10 অথবা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে লাইভ একটা খাতা দেখব এবং তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে শিক্ষক তোমার খাতাটা কিভাবে মূল্যায়ন করে, ভুলভ্রান্তি হলে কোথায় ভুলের জন্য কত মার্ক কাটতে পারে, বা তোমার খাতায় নাম্বারিং গুলো কিভাবে করে, পার্শিয়াল মার্কিং আছে কিনা, ধরো একটুখানি অংশ সঠিক হলো সেখানে পার্শিয়াল মার্কিং আছে কিনা, বা কতটুকু মার্ক তোমার কাটা যেতে পারে, খাতাটাকে তুমি কিভাবে সাজাবা, কিভাবে নাম্বারিং করবা, কিভাবে তুমি প্রশ্নের উত্তরগুলো দিবা, একটা প্রশ্ন না পারলে কিভাবে উত্তর করলেও তুমি মার্ক পেতে পারো। এই যে সবগুলো কথা বললাম, এর বাইরেও অনেক খুঁটিনাটি নিয়ে এই ভিডিওর প্রত্যেকটা অংশে আলোচনা করব। তো তোমরা সবাই এই ভিডিওটার সাথে থাকো, আশা করি একটা আইডিয়া হয়ে যাবে। তোমার খাতাটাকে আরও একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য এই ভিডিওটা তোমাকে হেল্প করবে। ওকে, সো খাতা যেটা দেখবো, এটা আসলে আমাদের যে মডেল টেস্ট প্রোগ্রাম এসএসসি 26 ব্যাচের নিরীক্ষণ মডেল টেস্ট প্রোগ্রামে যারা যুক্ত হয়েছে তাদের মধ্যে একটা ছেলে আছে রাশেদ। ও খুবই ভালো করতেছে এক্সামগুলোতে, ওর খাতাগুলো আমি নিয়মিত দেখি, ইমপ্রেসড। তো আমি ওর প্রতি এই জন্য ভাবলাম যে ওর খাতাটা দিয়ে তোমাদের সবাইকে একটু খাতা দেখে দেখায় দিই, তোমাদের আইডিয়া হবে, প্লাস একটা আদর্শ খাতা কিরকম হয় সেটা সম্পর্কেও তোমাদের যথেষ্ট নলেজ থাকবে। দেখো, খাতায় এই প্রশ্নগুলো ছিল না, বাট তোমরা যাতে খুব সহজে বুঝতে পারো যে কোন প্রশ্নের উত্তর কি, সেজন্য কিন্তু আমি এখানে প্রশ্নগুলোও অ্যাড করে দিছি। আচ্ছা, তো প্রথম ও যে প্রশ্নের উত্তরটা দিছে সেটা আমাদের সেট থেকে একটা প্রশ্ন, এটা আমাদের মডেল টেস্ট পরীক্ষার 1 নাম্বার প্রশ্নটা ছিল। তো আমার বোঝার সুবিধার্থে প্লাস তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে প্রশ্নটা আমি এখানে রাখছি। তো একের ক নাম্বার প্রশ্নটা বলছে কি যে পি ইকুয়াল টু এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72 ইকুয়াল টু 0 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে এটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা লাগতো। তো আমাদের স্টুডেন্ট সেটা কিভাবে করছে এবার আমরা একটুখানি দেখবো, চলো। ওকে, সো দেখো, প্রথমে এখানে তোমাদের সবাই জানো এখানে আসলে প্রশ্নের নাম্বারিংটা কিভাবে করতে হয় সেটা আমি একটুখানি বলে দিই। প্রশ্নের নাম্বারিংটা কিভাবে করতে হয়, যেখানে দেওয়া আছে 1 নং প্রশ্নের উত্তর এভাবে লিখবা, লিখে তার নিচে ক লিখবা, এভাবেও লিখতে পারো। আর আরেকভাবে লিখলে ভালো হয়, 1 নং প্রশ্নের উত্তর ক, খ, গ, এটা একটু টাইম কনজিউমিং, ওইভাবে না লিখে জাস্ট 1 নং প্রশ্নের উত্তর ক এইভাবে লিখলেও কোনো সমস্যা নাই। আশা করি এটা বুঝছো। তো এইভাবে লিখছো, প্রশ্ন নাম্বারটা লিখছো, লিখে এখানে সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে খাতা সাজানোর বেলায় লেখাগুলোকে তোমার স্পষ্ট রাখতে হবে। বুঝছো, লেখাগুলোকে একদম স্পষ্ট রাখতে হবে। হাতের লেখা এখানে অনেক বড় বিষয়, তুমি কিছুই পারো না কিন্তু তোমার হাতের লেখা ভালো, দেখে দেখে লিখেও তুমি A+ পেয়ে যেতে পারো। এটাই হচ্ছে বাস্তবতা, যে হাতের লেখা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা 8, 9, 10-এ আসো অথবা এর নিচের স্টুডেন্টরা আসো, তোমরা বোর্ড পরীক্ষাগুলোতে বেস্ট নাম্বার পাইতে চাইলে তোমাদের হাতের লেখার উপর কিন্তু তোমাদের জোর দিতে হবে, হাতের লেখাটাকে সুন্দর করার চেষ্টা করবা। আর যাদের হাতের লেখা একেবারেই বাজে, সুন্দর করা সম্ভব হচ্ছে না, চেষ্টা করবা যাই লেখো যাতে লাইন সোজা থাকে এবং স্পষ্ট থাকে। তো আমার এই স্টুডেন্ট ও সুন্দর করে এখানে লিখছে, কোনো ভুলভ্রান্তি হয় নাই। তো সেজন্য ওকে আমি এখানে 2-এ 2 মার্ক হচ্ছে দিব, বুঝতে পারছো? তো এখানে ও কোনো ভুলভ্রান্তি করে নাই, তো 2-এ 2 মার্ক পাইলো। এরপরে পরবর্তী ছিল হচ্ছে এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ও ডোমেন নির্ণয় করো। ঠিক আছে, তো ও এই যে দেওয়া আছে লিখে কিউ দিয়ে লিখলো। এখন এখানে প্রশ্নটার উত্তর শুরু করছে খ দিয়ে, তাহলে কিউ দিয়ে যে সেটটা দেওয়া আছে সেটা লিখলো, এস দিয়ে দেওয়া আছে, এস এর শর্তানুসারে এটা দেওয়া আছে। এখন প্রত্যেক এক্স বিলংস টু কিউ এর জন্য ওয়াই এর মান নির্ণয় করে ছক বানাইছে, সবই ঠিক আছে। তো এখন এখানে হচ্ছে দেখো, যেহেতু -4 -3 বিলংস টু কিউ এবং মাইনাস নট বিলংস টু কিউ, তাহলে অ্যান্সার ও লিখছে -2 -4। বাট এখানে দেখো 2টা অংশ ছিল এটার। ঠিক আছে, এই প্রশ্নটার 2টা অংশ ছিল। যে হ্যাঁ, এটাকে প্রথমে বলছে যে সেটটা নির্ণয় করতে, তাই এটা হচ্ছে গিয়ে সেট নির্ণয় করলো এবং হচ্ছে এখানে সেট লিখছে বাট ডোমেন লিখে নেয়। দেখো, এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এর ডোমেন নির্ণয় করো। দেখো, ও এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছে কিন্তু ডোমেন যেটা চাইছে সেই ডোমেনটা লেখে নেই। তো এই কারণে তোমার হয় ওর 2 মার্ক কাটা যাবে অথবা 1 মার্ক, এটা টিচারের উপর ডিপেন্ড করে যে সে কয় মার্ক কাটলো। কিন্তু ওর লেখা যেহেতু অনেক সুন্দর এবং সুন্দর করে সাজায় গুছায় সব ঠিকঠাক মতো লিখছে, তাহলে এখানে আমি ওর 2 মার্ক না কেটে আমি ওর এখানে 1 মার্ক কাটবো। তাহলে এই প্রশ্নে 4 মার্কের ভিতরে ওকে আমি দিব হচ্ছে 3। ওকে আমি কত মার্ক দিব বলতো? ওকে আমি 3 মার্ক দিব। আইডিয়া পাইছো যে এরকম টুকিটাকি ভুলের জন্য কিন্তু তোমার পার্শিয়াল মার্কিং হবে, ফুল মার্ক তুমি পাবা না। সো এখানে আমি ওকে 3 মার্ক দিছি। আবার কোনো টিচার চাইলে এই ভুলটার জন্য
4 4 দিতে দিতে পারতো, বাট এটা দিবে না, ম্যাক্সিমামই দিবে না, কারণ যেটা চাইছে সেটা লিখে নেই। ঠিক আছে, তো গেল, এখানে ও হচ্ছে 3 মার্ক পাইছে। ওকে, আচ্ছা এবার আমরা সামনের দিকে যাই। পরবর্তীতে প্রশ্ন বলছে এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করে দেখাও যে এটা ইকুয়াল টু এটা। সো এটা ও সুন্দর করে এখানে দেওয়া আছে দিয়ে, তারপরে হচ্ছে সুন্দর করেই করছে, দেন বাম পক্ষ ডান পক্ষ দিয়ে সুন্দর করে করছে, করে দেখা দিছে। এখানে ওর কোনো ঝামেলা নাই। সো এখানে কিন্তু ও ফুল মার্ক পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু ও ফুল মার্ক পেয়ে যাবে। আচ্ছা, তো আরেকটা জিনিস যেটা ও করে নাই, করলে খুব ভালো হতো, আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে প্রশ্ন শুরু করার আগে দেখো ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ এবং সংক্ষিপ্ত প্রশ্ন 4টা বিভাগ আছে। তো এখানে যদি এই বিভাগটা লিখে দেয় তাহলে এই খাতাটা কিন্তু আরেকটু স্ট্যান্ডার্ড হয়। যেমন এটা হচ্ছে কিন্তু আমাদের ক বিভাগ, তো এখানে যদি বিভাগটা লিখতো যে ক বিভাগ, তাহলে এখানে বিভাগটা লিখলে আরেকটু স্ট্যান্ডার্ড হইতো। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিতে পারতো কি ক বিভাগ। ওকে, আচ্ছা এবার দেখো পরবর্তীতে আমরা সামনের দিকে আগাই। এখানে তো 3 মার্ক দিলাম, তাহলে এখানে কয় মার্ক পাবে ভাইয়া? এখানে কিন্তু ও 4 4 মার্কই পেয়ে যাবে। ঠিক আছে, ও এখানে 4 4 মার্কই পেয়ে যাবে, কারণ এখানে ওর কোনো ধরনের ভুল হয় নাই। আচ্ছা এবার যদি আমরা সামনের দিকে যাই, তো এখানে এই যে 3 নাম্বার প্রশ্ন একটা জ্যামিতির প্রশ্ন। হ্যাঁ, তো এখানে দেখো একটা ত্রিভুজের মানে পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকতে বলছে, তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। ও এই কথাটা লিখছে এবং খুব সুন্দর করে চিত্রটা আঁকছে। তো এখানে লিখছে চিত্র এ 60 ডিগ্রি। তো এখানে একটা কাজ করতে পারতো যে এখানে যদি একটুখানি 60 ডিগ্রি লিখে দিত এইভাবে, তাহলে খাতাটা টিচারের জন্য দেখতে আরেকটুখানি সুবিধাজনক হইতো। ঠিক আছে, সবসময় অ্যাঙ্গেল লিখে অ্যাঙ্গেলের জায়গায় এখানে 60 ডিগ্রি লিখে দিতে হবে। আচ্ছা, একটা টিচারের খাতা দেখার সাইকোলজি তোমাকে বুঝতে হবে। সাইকোলজিটা হচ্ছে টিচারকে অনেকগুলো খাতা একসাথে দেখতে হয়, তাহলে প্রশ্নে যেটা চাইছে তোমার কাছে টিচার খাতার মধ্যে ওইটাই খুঁজে, এর বাইরে এত কিছু পড়ার কোনো সুযোগ টিচারের কাছে থাকে না। অনেকের কাছে মনে হয় দেওয়া আছে টেওয়া আছে, অনেক কিছু লিখে ভরা ফেললেই মনে হয় টিচার খুশি হয়। না, টিচার জাস্ট 2-1 কথায় খুঁজে যে যেটা চাইছি সেটাও দিছে কিনা, আগে সবার আগে সেটা দেখবে। তাহলে সেটাকে যদি স্পষ্ট করে সাজায় তুমি লিখতে পারো, তাহলে ওইটা দেখেই যদি দেখে আচ্ছা উপরে নিচে কি লিখছো সেগুলো পড়বেও না টিচার, তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে। এটাই হচ্ছে গিয়ে রুলস, বুঝছো? বা এত পরিমাণ খাতা একসাথে থাকে যে সবগুলো খুঁটিনাটি তোমরা যা লিখো সব টিচারের কাছে পড়া সম্ভব হয় না। তাহলে এই হচ্ছে গিয়ে কথা। তো এখানে সুন্দর করে চিত্রটা আঁকছে, এই চিত্রের দিকে তাকাবে, এখানে লেখা 60 ডিগ্রি দেখবে, টিচার 2 মার্ক দিয়ে দিবে, শেষ। এখানে আমি 2 মার্ক দিয়ে দিলাম, বুঝতে পারছো? আচ্ছা এবার আমরা সামনের দিকে যাই, তো দেখি আর আর কি আছে। আচ্ছা এখানে দেখো খ নাম্বার প্রশ্নে আমরা কি চাইছিলাম, বিবরণ সহ ত্রিভুজটি আঁকো, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর 2 বাহুর সমষ্টি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে চিত্র এটা, এই যে চিত্র এটা নিয়ে কোনো সমস্যা নেই। ও এ দিছে, ডি দিছে, আবার এখানে 60 ডিগ্রি লিখেও দিছে, একদম পারফেক্ট। আর এখানে চিত্রটাও এঁকে দিছে। তো এইখানে একটা কাজ ও করতে পারতো, সেটা হচ্ছে এখানে কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্য লিখে নেই। সো এখানে কোন বাহুটা কত সেটা যদি ও আরেকটুখানি লিখতো, তাহলে টিচারের চিত্র দেখে আরো সুবিধা হতো। ঠিক আছে, যেমন এটা হচ্ছে 3.5 সেন্টিমিটার, ধরো এখানে লিখছে এ, তো এখানে যদি এটাকে এ লিখে দিত, ঠিক আছে, এই যে ভূমিটা আমরা এখান থেকে কেটে নিলাম, তাই না? তারপর হচ্ছে অপর 2 বাহুর সমষ্টি এখান থেকে কেটে নেওয়া হয়েছিল, তো এখানে যদি ও ডি লিখে দিত, হ্যাঁ, আবার এই কোণের মান নাম দিছে এক্স, তাহলে এখানে যদি ও এক্স লিখে দিত, তাহলে চিত্রটা আরেকটু পারফেক্ট হইতো, বুঝছো? তাহলে এরকম ভাবে এগুলো লিখে দিতে হবে, লিখে দিলে তোমার জন্য এটা বেটার। তবে এটা হইছে, মার্ক কাটা যাবে না এগুলোর জন্য, কিন্তু আমি বলতেছি যে একটুখানি বেটার ভাবে এগুলো উপস্থাপন করার জন্য। আচ্ছা তাহলে এটা গেল। তো এখন দেখি এটার বিবরণটা কিভাবে দিছে। দেখো বিবরণটা খুব সুন্দর করে দিছে নাম্বারিং করে, বাট এখানে খাতাটা আরেকটু সুন্দর করে সাজানো যেত যদি বিবরণটা তো দিছে। আচ্ছা এটা কি হইল, ঠিক আছে, প্রশ্নটা রাখছি আর কি, যেখানে আমার প্রশ্ন পড়তে সুবিধা হয়, অন্য কোনো উদ্দেশ্য নেই এটার। দেখো বিবরণটা দিছে, বিবরণটা ঠিক আছে, বিবরণ টিচাররা পড়তেও যাবে না, খালি দেখবে যে বিবরণ লিখছো কিনা। তো চেষ্টা করবা একদম সিরিয়াল মেনটেন করে সুন্দর করে লিখতে এক, এই যে যখন যদিও বিবরণ ঠিকঠাকই লিখছে, কোনো সমস্যা করে নাই, কিন্তু ধরো এখানে বিবরণ লিখে এই যে বিবরণ লিখছে, এখান থেকে লেখাটা শুরু না করে এই যে বিবরণটা লিখছে, সে এটা যদি এখান থেকে শুরু না করে এখান থেকে শুরু করতো, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগতো। এখানে 1 নাম্বার দিতে, তারপরে এটা নিচে 2 নাম্বার দিতে, লেখার মাঝখানে একটু একটু করে ফাঁকা রাখতো, তাহলে কিন্তু খাতাটার রিপ্রেজেন্টেশন আরো একটু সুন্দর হইতো।
সো আমি আশা করব পরবর্তী পরীক্ষা থেকে তুমি এই কাজটা করবা না, যদি রাশিদ আমার ভিডিওটা দেখে থাকো। প্লাস যারা এই কাজগুলো করো তারাও এই কাজগুলো করবা না। আর অনেকে আমি খাতা দেখার সময় দেখি যে বিবরণগুলোতে কোনো নাম্বার দেয় না, নাম্বার দিবা, নাম্বার দিয়ে পয়েন্ট পয়েন্ট করে দিবা, বুঝছো? এটাতে তোমার খাতাও দেখতে সুন্দর হবে, মার্কও তুমি ভালো পাবে। ঠিক আছে, এবার আমরা সামনের দিকে আগাই। সো এটাতে কত মার্ক দিব বলো তো? এটাতে 4 পাবে, কোনো সমস্যা নেই। এটাতে মানে টুকিটাকে আমি মডিফিকেশনগুলো বললাম, বাট এই মডিফিকেশনগুলো না করলেও ফুল মার্ক পাবে এমন অ্যান্সার কিন্তু এই স্টুডেন্টটা করছে। ঠিক আছে, তো এখানে 4 মার্ক পাইবে। আচ্ছা, এবার আমরা সামনের দিকে দেখি কি আসছে। তো এই যে গ নাম্বার প্রশ্নটাও কারেক্টলি করছে, সুন্দর করে করছে, কোনো ভুলভ্রান্তি নাই। তাহলে ওই যে মডিফিকেশনগুলো বললাম, এই মডিফিকেশনগুলো করলে খাতাটা আরেকটু সুন্দর হবে। এখানে এই যে সুন্দর করে দাগ টাগ যা আছে সব সুন্দর করে দিছে, তাই না? তো এটাতে কোনো সমস্যা নাই। তো এখানেও 4 মার্ক পাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে সামনের দিকে আমরা যাই। আচ্ছা, এরপরে দেখতেছো এখানে বিবরণটা দিছে, একদম এখান থেকে শুরু করছে, বাট বিবরণ লিখে নিচ থেকে শুরু করলে আরেকটু খাতাটা দেখতে সুন্দর লাগবে। এবার আসো 7 নং প্রশ্ন। আরেকটা জিনিস, যদি কোথাও লেখা শেষ হয়ে যায়, যেমন এখানে দেখো জায়গাটা ফাঁকা রাখে নাই, হয়তো বা ওরা বাসার খাতায় লিখছে দেখে জায়গাটা ফাঁকা রাখে নাই, বাট আমি তোমাদের বলবো যখন তোমরা পরীক্ষাগুলো দিবা, ঠিক আছে, তোমরা চেষ্টা করবা যে যদি পেজের অর্ধেকে প্রশ্ন লেখা শেষ হয়ে যায়, তাহলে সে বাকি অর্ধেক থেকে আর শুরু না করে নতুন একটা পৃষ্ঠা থেকে শুরু করতে। অনেক সময় টিচাররা দ্রুত খাতা উল্টাইতে গিয়ে এগুলো খেয়াল করে না। ধরো এই যে বিবরণটা দেখলো, টিচারের মনে করে এত সময় নেই যে বিবরণ পড়বে, তো সে বিবরণ দেখলো, দেখে মনে করছে আচ্ছা এই পেজে বিবরণ লেখছে, উল্টায় দিচ্ছে, এটা খেয়াল করে, হইতেই পারে। অনেক জোরে খাতা দেখতে গিয়ে এটা কিন্তু হতেই পারে। তো সেই ক্ষেত্রে এই কাজগুলো করবা না। যেখানে একটা পেজ দেখা শেষ, মেইন পরীক্ষার খাতায় পরবর্তী পেজ থেকে শুরু করবা। আর চেষ্টা করবা একটা প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন যাতে না ঢুকে। আবার অনেকে দেখি সংক্ষিপ্ত প্রশ্নে ক এখানে লিখে খ এখানে লেখার জায়গা আছে, দেখি এখানে খ লিখে ফেলে। হয়তোবা বাসার পরীক্ষা দাও এগুলো করো, কিন্তু এইটা যাতে অভ্যাস না হয়, বোর্ডে এগুলো করাই যাবে না। একদম নিচে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে একটা গ্যাপ রেখে, ফাঁকা করে রেখে তারপরে পরীক্ষা দিতে হবে, যাতে টিচার দেখার সাথে সাথে বুঝে হ্যাঁ এটা একটা ইন্ডিভিজুয়াল প্রশ্ন, ওটা একটা আরেকটা আলাদা প্রশ্ন, এটা যাতে টিচার বুঝে, একটার মধ্যে আরেকটা ঢুকাবা না। তাই সেই ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন মিস হয়ে যায়। হ্যাঁ, টিচার মনে করে আছে এটা তো ওই প্রশ্নের উত্তর, প্রশ্ন মিস হয়ে যায় অনেক দ্রুত দেখতে গেলে। এই এক্সপিরিয়েন্সটা আমি নিজেরও করছি, যে দ্রুত উল্টাইতে গিয়ে দেখছি যে একটা প্রশ্ন স্কিপ হয়ে চলে গেছে। যদিও আমি পিসিতে দেখছি, সেই ক্ষেত্রে এটা হয়েছে, বাট খাতায়ও এটা হতে পারে। আচ্ছা যাক, এখানে আমাদের ক নাম্বার প্রশ্ন ছিল মধ্যক শ্রেণী উচ্চ সীমা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। সো এখানে ও 2 মার্ক পাইলো, কোনো সমস্যা নাই। এরপরে পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, সারণী টারণী সবই ঠিক আছে, সুন্দর করে লিখছে। হ্যাঁ, এবং ধাপ বিচ্যুতি এটে দেওয়া আছে, সব ঠিক আছে। তারপরে এখানেও সুন্দর করে লিখছে। এইখানে একটা ঝামেলা করছে, সবই ঠিকঠাক মতো লিখছে। তুমি যদি এগুলো ক্যালকুলেটারে বসাও, দেখবা কি এটা 62.1 আসতেছে, কিন্তু ও লিখছে এখানে 67। তার মানে এইখানে ভুলটা করছে এই যে অ্যান্সারে। বাকি সব ঠিক আছে, বাট এই অ্যান্সারে গিয়ে ভুলটা করছে। তো এটার জন্য টিচার কি করতে পারে? এই পয়েন্টের এই ভুলের জন্য টিচার এখানে 2 মার্ক কেটে দিতে পারে। তাহলে আমি 2 মার্ক কেটে দিয়ে এখানে ওকে 2 মার্কই দিব, বুঝছো? 2টা মার্ক কাটা গেল শুধুমাত্র ক্যালকুলেশন ভুলের কারণে। অনেকে মনে করে ভাই আমার কি ফুল মার্ক কাটবে না? তুমি যদি লিখো, পার্শিয়াল মার্কিং করার সিস্টেম আছে, বুঝছো? টিচার তোমাকে পার্শিয়াল মার্ক করতে পারে। তো এখানে ধরো ওর এই অ্যান্সারটা ও ভুল করছে দেখে 2 মার্ক ওর কাটা গেল। ওকে, এবার আমরা সামনের দিকে যাই। তো এখানে গ নাম্বার লিখছে সবচেয়ে বেশি গণসংখ্যা সংবলিত শ্রেণী আছে এটা, সুতরাং প্রচুরক শ্রেণী। আমরা জানি প্রচুরক দিয়ে সূত্রের উত্তর লিখছে, অ্যান্সার ঠিক আছে, তার মানে ঠিক আছে। এখানেও ও ফুল মার্ক পেয়ে যাবে, এখানেও ও ফুল মার্ক পেয়ে যাবে। তাহলে 4 মার্ক এখানে দিয়ে দিলাম। বুঝতেছো কোথায় কোথায় টিচাররা খেয়াল করে? হ্যাঁ, এই যে তারপরে এখানে আবার আসো, এখানে আমাদের প্রশ্নটা কি ছিল? প্রচুরক দেওয়া ছিল, এল এর মান দেওয়া ছিল, F1 F2 সবই দেওয়া ছিল, শ্রেণী ব্যবধানের মান নির্ণয় করো, এইচ বের করতে বলছে। সো এইচ এটা সুন্দর করে এখানে যা যা দেওয়া ছিল ওগুলো লিখে সূত্র পেলে করে দিছে, ঠিক আছে, এটাও ঠিক আছে। তো এরকম ভাবেই আসলে তোমার খাতাগুলো দেখা হয়, ঠিক আছে। এখানে এই যে এটাও দেখো, খুব সুন্দর করে খাতাটাকে সাজায় লিখছে, দেখতেই পাচ্ছ কতটা নিট অ্যান্ড ক্লিন।
তো এখানেও হচ্ছে মধ্যক বের করছে, সো মধ্যক বের করছে, এটাতেও ফুল মার্ক পাবে। আচ্ছা, এখানে একটা কথা বলার, সারণী থেকে তথ্য নিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো, তাহলে ও এখানে সারণী বানাইছে, এই সারণী থেকে তথ্য নিয়ে এখানেই শ্রেণী মধ্যবিন্দু দিয়ে দিছে, তো কোনো সমস্যা নেই, এটা করা যাবে। যে ওইখানে আবার নতুন করে আঁকা লাগবে না, যেহেতু এখানে আঁকা লাগছে, ওইখানে ওইটা করার জন্য গতে করার জন্য যা লাগছে সেটা এখানেই ও দিয়ে দিছে, তারপরে ওইখানে সারণী থেকে তথ্য নিয়ে এটা চিত্রটা আঁকা হলো, ও আঁকছে। এখানে একটা জিনিস খেয়াল করবা তোমরা, অনেকে অনেকে ওই বাংলা কথাটাকে নিচে লিখো, ছক কাগজে এক অক্ষ বরাবর এটাকে এত ধরে, এটাকে এত ধরে ছক কাগজটি আঁকি। হ্যাঁ, ওটাও লিখবা, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে গ্রাফেই দিয়ে দিবা, গ্রাফে এটা দিয়ে দিবা যে এক্স অক্ষ বরাবর দুই ঘরকে কত ধরছো, ওয়াই অক্ষ বরাবর এক ঘরকে কত ধরছো, এটা গ্রাফটা অঙ্কন করার পরে গ্রাফের উপরে লিখে দিবা। কারণ তোমার বাংলা কথা এত কিছু পড়ার টিচারের সময় নাই, টিচার খালি তোমার এই গ্রাফটা চেক করবে যে হ্যাঁ যেখানে শুরু সেখানে শেষ করছো কিনা, এরকম চিত্রটা ঠিকঠাক মতো ফ্রি হ্যান্ডে আঁকছো কিনা, এবং এক ঘরকে এক একক, কত ঘরকে কত একক ধরছো সেই অনুযায়ী হিসাবটা ঠিক আছে কিনা দেখবে, দেখে 4-এ 4 মার্ক দিয়ে দিবে। বুঝতে পারছো? গেল। সো এটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দেওয়ার ছিল, সেটা আমি দিলাম। তো এখানেও ও ফুল মার্ক পেলো, তো এই প্রশ্নের 4-এ 4 মার্ক পাবে। তারপরে হচ্ছে খ নাম্বার প্রশ্নটা, এখানেও 4 সেন্টিমিটার বাড়াইতে হবে। সো ওই অ্যান্সার ঠিকঠাক মতো বের করছে। সো টিচার জাস্ট খালি লাস্ট অংশটুকু দেখবে যে অ্যান্সারটা ঠিক রাখছো কিনা। তো কেউ যদি এমন থাকো যে খুব দুর্বল, ম্যাথটা পারতেছো না, তাহলে মাঝখানে একটু সিরিয়ালগুলো ঠিকঠাক মতো রেখে বন্ধুর থেকে অ্যান্সার জিজ্ঞেস করেও যদি লিখে দাও, তারপরেও হাই চান্স আছে যে তুমি এই প্রশ্নে মার্ক পেয়ে যাও। শুধুমাত্র বোর্ডে এটা হওয়া সম্ভব, কারণ বোর্ডে টিচাররা খুব দ্রুত খাতা দেখে, ঠিক আছে, বোর্ডে এটা হওয়া সম্ভব। তো এই কাজটাও চাইলে তোমরা করতে পারো। আচ্ছা, এই যে 15 নাম্বার প্রশ্নটা একটুখানি খেয়াল করো, দেখো আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে ভাইয়া যদি ইনফরমেশন দেওয়া থাকে প্রশ্নে, সেগুলোকে চাইলে উত্তর করার আগে ডান পাশে একটা দাগ দিয়ে তুমি সুন্দর করে যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে লিখতে পারো। অনেকে আসতো এই যে বাংলা কথাগুলো লিখো, এগুলো লিখে টাইম নষ্ট করার কোনো দরকার নেই, কারণ এগুলো টিচার পড়তে যাবে না। তো টিচার জাস্ট এগুলো দেখবে যে হ্যাঁ এগুলো ঠিক করে লিখছো কিনা, এখানে বসাইছো কিনা, ঠিক আছে। সো ইনফরমেশন থাকলে সেই ইনফরমেশনগুলো এরকম ভাবে সাইডে বসাবা, ঠিক আছে। আরেকটা জিনিস, এখানে যদি কোথাও ভুল হয় তো এরকম ভাবে বক্স করে, হয়তো বা বাসায় কোনো একটা কারণে লিখছে, বাট এগুলো কিন্তু কোনো রাফ টাফ সাইড খাতায় রাখা যাবে না। যদি কোনো প্রশ্নে ভুল হয় তাহলে সরাসরি ওটা কেটে দিয়ে আবার নতুন করে করতে হবে যদি বেশি ভুল হয়। আর যদি কম ভুল হয়, অনেকে আছে কাটতে 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 একদম খাতার জান প্রাণ বাইর করে ফেলায়, এত কাটা যাবে না। দেখো ভুল হয়েছে, এরকম করে সুন্দর করে একটা দাগ দিয়ে কেটে দিও, দরকার হয় স্কেল দিয়ে মাপ নিয়ে দাগ দিয়ে কাটবা। হ্যাঁ, এরকম 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 করে এরকম করে কাটবা না, বুঝছো? এগুলো দেখতে খাতায় খুবই বাজে দেখা যায়। হ্যাঁ, আবার আরেকটা অসুবিধা আছে খাতার মধ্যে, স্টুডেন্টরা সবসময় যেটা দেখি করে, সেটা হচ্ছে ধরো ভাগ আসছে এরকম এরকম ax² বাই হচ্ছে bx, তো স্টুডেন্টরা করে কি এখানে এগুলো কেটে দেয়, ঠিক আছে, এগুলো কেটে দেয়। এটাও করা যাবে না, বুঝছো? এটাও করা যাবে না, মানে তুমি খাতায় কাটা যাবে না। তুমি খাতায় কেন কাটবা? তোমার এখানে কাটাকাটি মানে ভাগ হয়, ধর এরকম আছে যে ax² বাই হচ্ছে bx, এখানে কাটাকাটি করা যায়। তুমি কেমনে কেটে দিবা কেন? তাহলে টিচার মনে করবে যে না, অনেকে মনে করতেই পারে যে আচ্ছা তুমি মনে হয় এই ম্যাথের এই অংশটা কেটে দিছো। তো এরকম কাটাকাটি কিন্তু করা যাবে না। তুমি জাস্ট হচ্ছে এখানে যা লেখা আছে এখানে সমান সমান দিয়ে দেখো যে এখানে এটা যদি কাটাকাটি যায়, তো তুমি জাস্ট এভাবে লিখে দিবা যে ax বাই হচ্ছে গিয়ে কি b, জাস্ট এমনি লিখে দিবা, কিন্তু এভাবে কাটাকাটি করে দেখানো যাবে না। ঠিক আছে, মোটামুটি তোমাদের গাইডলাইন ভাইয়া দিতে পারছি। এখন তোমাদের সাথে একটুখানি ইংলিশ নিয়ে আলোচনা করতে চাই। যাদের ইংলিশে দুর্বলতা আছে, হ্যাঁ, রিটেন পার্টে কমন না পড়ার একটা চান্স আছে, অথবা রিটেন পার্টে কম্পোজিশন, অ্যাপ্লিকেশন, লেটার, ডায়লগ এতগুলো তুমি মুখস্থ করো নাই, কয়েকটা কোর্সও হোয়াট ইফ তোমার কমন পড়বে না, তখন তুমি কিভাবে অ্যান্সার করবা? অথবা অনেক কিছুই তোমার মুখস্থ করা বাকি, এখনো পর্যন্ত মেমোরাইজ করতে পারো নাই, তোমরা কি করবা? তোমরা জাস্ট আমার থেকে যদি 200 টাকা থাকে এটা নিতে পারো। হ্যাঁ, এখানে তোমরা কি কি পাবা? প্রথমে এখানে সাজেশন পেয়ে যাবে, সব ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারের কোন কোন প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, লেটার এগুলো পড়তে হবে, হ্যাঁ, অথবা এই প্যাসেজ কোনগুলো পড়তে হবে, অথবা এখানে তোমার হচ্ছে সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ কোনগুলো পড়তে হবে, সবগুলো সাজেশন পেয়ে যাবে। এরপরে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে কমন ফরম্যাট। দেখো এই যে ডায়ালগের কমন ফরম্যাট, ট্রাস্ট মি, এই একটা কমন ফরম্যাট যদি মুখস্থ করো 22টা ডায়লগ তুমি লিখতে পারবা, বুঝছো?
22টা ডায়লগ তুমি লিখতে পারবা, বুঝতে পারছো? এই যে আর ওই কমন ফরম্যাট অনুযায়ী কোথায় কোথায় চেঞ্জ করতে হবে সেই চেঞ্জগুলো কিন্তু এই 22টা ডায়লগের এখানে লেখা আছে, সুন্দর করে লেখা আছে, তুমি পিডিএফটা পাইলেই পড়তে পারবা। সেমভাবে স্টোরি অনেকের মুখস্থ করতে কষ্ট হয়, এত এত স্টোরি, সবগুলো স্টোরিকে সুন্দর করে শর্ট শর্ট করে অর্থসহ কিন্তু লেখা আছে। সো এই পিডিএফটা তুমি নিতে পারবা। তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ, দেখো প্যারাগ্রাফের কমন ফরম্যাট, এই যে সোশ্যাল প্রবলেমের একটা প্যারাগ্রাফ যদি কমন ফরম্যাট করো তো এখান থেকে তুমি 8টা প্যারাগ্রাফ হয়ে যাবে। এরকম টোটাল 3টা প্যারাগ্রাফের কমন ফরম্যাট আছে, যেটার মাধ্যমে তোমার যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলো প্যারাগ্রাফ পড়া শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসি আরো কি কি দিচ্ছি তোমাকে, এই যে কমন অ্যাপ্লিকেশন ফরম্যাট, হ্যাঁ, এবং হচ্ছে কমন ইমেল ফরম্যাট, বুঝছো? তো এই কমন অ্যাপ্লিকেশন ফরম্যাটটার মাধ্যমে তোমার সবগুলো অ্যাপ্লিকেশন শেখা হয়ে যাবে। এই যে কমন ইমেল ফরম্যাটটা শেখার মাধ্যমে, মানে ওই অ্যাপ্লিকেশন আর ইমেল দুইটা একই জিনিস, জাস্ট ফরম্যাটটা আলাদা। তো এখানে ভিতরে লেখা একই আর কি, রুলসটা জাস্ট আলাদা। তো এখানে এইটার ভিতরে যা লেখা এটার ভিতরে তাই লেখা, তার মানে অ্যাপ্লিকেশনের জন্য মুখস্থ করলে তোমার হচ্ছে ইমেলও হয়ে যাবে। তো এরকমভাবে তুমি একটাই অ্যাপ্লিকেশন দিয়ে 12টা ইমেল অ্যাপ্লিকেশন লিখতে পারবা। তারপর হচ্ছে আরও টাইপ অনুযায়ী কমন ফরম্যাটগুলো দেওয়া আছে, ঠিক আছে? সেমভাবে কম্পোজিশন দেখাইলাম, এটা হচ্ছে ইনফর্মাল লেটারের জন্য কিন্তু এই যে দেওয়া আছে, বুঝছো? ইনফর্মাল লেটারের জন্য কিন্তু কমন ফরম্যাট দেওয়া আছে, এবং ওই কমন ফরম্যাট অনুযায়ী কিভাবে অ্যান্সার করতে হবে বা কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, দেখো ইনফর্মাল লেটারের কমন ফরম্যাট, এই কমন ফরম্যাট অনুযায়ী কোথায় কোথায় চেঞ্জ করতে হবে সেটাও দেওয়া আছে। আর এখানে কিন্তু সবার নিচে আছে কম্পোজিশনের কমন ফরম্যাট। এই যে 6টা টাইপের কম্পোজিশন আছে, পড়লে যত কম্পোজিশন আছে সব লিখতে পারবে। আর এটা এতটা স্ট্যান্ডার্ডভাবে দেওয়া, কেউ যদি এই ফরম্যাট অনুযায়ী তুমি পড়ো তাহলে একটা ভালো স্টুডেন্ট যেই পরিমাণ ফুল মার্ক পাবে সেরকম পরিমাণ ফুল মার্কই তুমি পাবা। তো একদম শর্ট করে তোমাদের জন্য ভাই এগুলা বানায় রাখছি, যাদের লাগবে তারা জাস্ট 200 টাকা আমাকে বিকাশ করে দিলেই এটা তোমাদের দিয়ে দিব। হ্যাঁ, এটা হচ্ছে পেইড, এটা ফ্রি না। 200 টাকা কোন নাম্বারে দিবা বলো, যোগাযোগ করবা কোন নাম্বারে? 01984768263 এই নাম্বারে টাকা বিকাশ করে সবার আগে যদি রিপ্লাই চাও তাহলে হচ্ছে যোগাযোগ করবা 01518996577 এই নাম্বারে। তাহলে ইংলিশের পুরো পিডিএফটা প্লাস এদের সাথে কিছু ক্লাস, যে ক্লাসে এই পিডিএফ এর সবকিছু সমাধান করে দেওয়া হয়েছে সেটা পেয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি তোমাদের জন্য আরো একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে গণিতের পাসমার্ক প্রোগ্রাম। যদি এখানে পাসমার্ক লেখা, আর তুমি কিন্তু এই প্রোগ্রামে যুক্ত হওয়ার মাধ্যমে 70-এর উপরে মার্ক হচ্ছে পেয়ে যেতে পারো। হ্যাঁ, তো এটা 4-5 দিনের একটা কোর্স, টানা যদি 4-5 দিন ক্লাস করো শেষ হয়ে যাবে। 400 MCQ সমাধান ক্লাস থাকবে এটাতে, ওয়ান শট সৃজনশীল ক্লাস থাকবে, সব টাইপের একসাথে সৃজনশীল একটা ভিডিওতে দিয়ে দেওয়া হবে। ওয়ান শট শর্ট প্রশ্ন ক্লাস থাকবে, একটা ক্লাসের ভিতরে সব শর্ট প্রশ্ন সব শেষ হয়ে যাবে। 50টি সুপার ইম্পর্টেন্ট সৃজনশীল সাজেশন পিডিএফ উইথ সলিউশন তোমাকে দেওয়া হবে, ঠিক আছে? মানে 50টা ফাইনাল সাজেশন দিব পিডিএফ আকারে, এবং সেটার সমাধানও তোমাদের দিয়ে দিব। তো এইটার ফি মাত্র হচ্ছে 200 টাকা। যারা ভর্তি হতে চাও জাস্ট এই যে 01518996577 এই নাম্বারে যোগাযোগ করতে হবে, আর টাকা পাঠাইতে হবে 01984768263 ওই নাম্বার একটু আগে যেটা লিখে দিলাম সেটাই। তো যারা যারা যুক্ত হতে চাও অবশ্যই নাম্বারগুলোতে যোগাযোগ করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।